শরীফ ওসমান হাদির জানাজা দাফন সম্পন্ন হয়েছে দুনিয়াবী সর্বোচ্চ মর্যাদার সাথে, এবং এই মর্যাদা ইঙ্গিত দেয় আল্লাহ হয়তো তাকে কবুল করবেন। এত মানুষের দোয়া বিফলে যাবে না, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। হেয়ার আফটারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মতো দুনিয়ার চাইতে বেশি সর্বোচ্চ সম্মানিত করবেন। এখানে কি শেষ? জানাজা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জানাজা হয়েছে। জিয়াউর রহমানের জানাজা, অধ্যাপক গোলাম আজমের জানাজাকে ছাড়িয়ে গিয়েছে ওসমান হাদির এই জানাজা। বিশেষ করে ভার্চুয়াল কানেক্টিভিটির দিক থেকে বাংলাদেশে এটা বিরল। এত বড় জানাজা, মানুষের এত আগ্রহ এবং যত মানুষ লাইভ দেখেছে, এটা অতীতে কখনো ঘটেনি। বিএনপির একটি রাজনৈতিক দল হিসেবে তার মান ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে। ভারতের ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব কাদের কথা শুনে কাদের পরামর্শে চলে, এই জিনিসটি খুব পরিষ্কারভাবে জেনে গিয়েছে চীন এবং আমেরিকা। তাদের সাথে ডিল করার মতো বিএনপিতে এখন একটি লোক নেই। হাদির মৃত্যুতে ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে জড়িয়ে গেল? বাংলাদেশ জুড়ে তোলপাড় ভাঙচুর, তাণ্ডবের মাঝেই ভারত বিরোধী স্লোগান। আল্লাহু আকবার। সবচেয়ে ব্রেকিং নিউজ হলো জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে, যে কোন ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তুত এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচিয়ে রাখবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নতম মশির। এই উন্নতম মশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশী সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নতম মশির, আমাদের শির কখনো নত হবে না। শরীফ ওসমান হাদি প্রশ্নে, শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি অকল্পনীয় ফাঁদে পড়েছে, বিরাট ফাঁদে পড়েছে, একটা ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপি কার্যত ফেসে গেছে। তাহলে ওসমান হাদি অধ্যায় এখানে শেষ না, এখানেই শেষ না। ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এর দ্বিতীয় অধ্যায় শুরু। এখন ইনকিলাব মঞ্চকে জাস্ট ইনকিলাব মঞ্চ মনে করবেন না। ইনকিলাব মঞ্চে জামাত শিবির আছে, ইনকিলাব মঞ্চে এদেশের বিএনপি বাদের সমস্ত জনগণ আছে। তাই ইনকিলাব মঞ্চ যে দাবিতে উত্থাপন করছে বা করবে, এটা মনে করবেন না যে জাস্ট অনলি ইনকিলাব মঞ্চের দাবি। এটা পুরো বাংলাদেশের দাবি, এক্সেপ্ট ভারতের দালাল এবং বিএনপি। আমি বিএনপির কথা বলছি কি কারণে? আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন। আপনি যদি এটা মনে না করেন, আপনি বুঝেন না, আপনি রাজনীতির বুঝেন না। ওসমান হাদি বিএনপির শত্রু। বিএনপি এখন ওসমান হাদিকে নিয়ে বিব্রত। ওসমান হাদিকে কেন্দ্র করে তারেক রহমানকে নিয়ে কোনো হাইপ উঠাতে পারছি না। আপনারা দেখেছেন, অবাক হবেন, সংগ্রাম যেরকম জামাত ইসলামীর মুখপাত্র একটা পত্রিকা, ওরকম দিনকাল বিএনপির মুখপাত্র তারেক রহমান সম্পাদিত। হাজি সেই দিনকাল পত্রিকায় শরীফ ওসমান হাদির শাহাদাতের পরের দিনের সমস্ত পত্রিকা দেখেন, ব্ল্যাক কালারের অথবা রেড কালারের বড় হেডলাইন পত্রিকার পাতা জুড়ে, চির বিপ্লবী ওসমান হাদির শাহাদাত। কিন্তু বিএনপির ফুল নিয়ন্ত্রিত দলীয় পত্রিকা সেই দিনকালের শিরোনাম দেখেছেন? দিনকালের এক কোনায় ছোট্ট করে লেখা, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ইন্তেকাল, শহীদ হয়েছেন তাও না, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল, ছোট্ট করে দেখা যায় না। আর খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমান দেশে আসবেন, বিএনপি কার প্যাডে ব্যথা, কার কি হয়েছে, এগুলো নিয়ে বড় বড় রিপোর্ট। এ কারণে আমি বলছি যে ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির দাফনের পর যে রাজনীতি করবে, যে দাবিতে উত্থাপন করবে, আপনি মনে রাখবেন বিএনপি বাদে পুরো বাংলাদেশ এই দাবির সাথে আছে। আর বিএনপি বাংলাদেশের এখন লেস দেন 10%। আর বিএনপি 10% হলো বিএনপি 10%-এর চাইতে দুর্বল। কারণ বিএনপি যে ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে, বিএনপি যে ওসমান হাদির বিরুদ্ধে, এটা এমন মাইন্ডকে চিপা করেছে, তারা এটা বলতে পারছে না, বলার সাহস নাই, আচার আচরণে নীরবে নিবৃত্তি প্রকাশ পেয়ে যায়। এই জন্য বিএনপি 10% এখানে শক্তি দেখাতে পারবে না। দ্যাট মিনস পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, পুরো বাংলাদেশ। দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আর পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এখন 24 ঘন্টার মধ্যে পদত্যাগ হবে কি হবে না, দ্যাটস ডিফারেন্ট। বাট পদত্যাগের 24 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলাফল আপনারা কিছুটা হলেও দেখতে পাবেন। ওসমান হাদির শাহাদাতের ফলে বাংলাদেশে পরিবর্তন আসবে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যবস্থা আসবেই, আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা আসবে। প্রশাসনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা, ইনকিলাব মঞ্চের ভাষায় বলছি, ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের, ফেসিবাদের দোসরদের এবং ভারতের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হোক বা না হোক। হয়তো পদত্যাগের চাইতেও ভালো কিছু হবে। এই জন্য অনেকে মনে করছেন যে দাফন শেষ, ঘটনা শেষ। না, ঘটনা শুরু। শোকের কারণে, হৃদয়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে
এতদিন জনগণ ইনকিলাব মঞ্চ ধৈর্য ধরেছে, কিছু বলে নাই। এখন শোককে শক্তিতে পরিণত করে রাজনীতি শুরু হচ্ছে। ওই যে ওয়াকারের প্রতিপালক ডিজিএফআই ঘেটুপুত্র জুলকারনাইন সায়েরা যা বলেছে যে লোক জড়ো করে বিপ্লবী সরকার বা কিছু একটা ঘটাতে চায়, ওগুলো তো কিছু হচ্ছে না, কিন্তু দালালদের খবর আছে সেটা হবে। নতুন কোন সরকার না, এই সরকার এমন পদক্ষেপ নেবে, এমন ভূমিকা পালন করবে, দালালদের খবর আছে, এতে কোনো সন্দেহ নেই। সেটা 24 ঘন্টার মধ্যেই আপনার দৃশ্যমান দেখতে পাবেন। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ভারতকে নাড়া দিয়েছে, এটা আগে দেখিয়েছে আপনাদের। ভারতের সুর নরম হয়ে এসেছে। সর্বশেষ আরেকটা খবর, ওসমান হাদি হত্যা ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ। এটা থেকে বোঝা যায় যে ভারত হয়তো প্রকাশ্যে ঘোষণা দিবে ওসমান হাদির উপর গুলিকারী সন্ত্রাসী। ভারতে অবস্থান করে থাকলে ভারত সরকার তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দিবে, ভারত এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হবে। এটা দিবে, আমি ভারতের মধ্যে সোর্স রয়েছে বা আমরা জানি। অ্যাটলিস্ট শেখ হাসিনা কামাল এদেরকে নিয়ে নাটক করলেও ওসমান হাদির ওই শুটারকে যদি ভারতে যদি থেকে থাকে, অ্যাটলিস্ট ভারত দিক বা না দিক দিবে, এই প্রতিশ্রুতি দিবে যে আমাদের দেশে যদি কেউ আশ্রয় নিয়ে থাকে আমরা ধরতে পারলে তাকে ফেরত দিব এবং ধরার চেষ্টা করবে। এই বিষয়ে তারা কথা বলতে আগ্রহী। অতএব ওসমান হাদির রক্ত ভারতকে নাড়া দিতে পেরেছে, কিন্তু ভারত কি শুধু নাটক করে প্রতিশ্রুতি দিয়ে পার পাবে? না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের দফা করবে, আপনি লিখে রাখেন। ওসমান হাদির জানাজা দাফনের পর রাজনীতি শুরু হতে যাচ্ছে। আপনি যদি ইতিহাসের পাঠ হতে চান, সেই পাঠে অংশগ্রহণ করেন। প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা করেছে জঙ্গিরা। হামলা না, প্রথম আলো ডেইলি স্টারের দালালি বাংলার মানুষ ছুটি দিবে। এবার নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই তাদের দালালির বিরুদ্ধে জনগণের প্রতিবাদ এবার শুরু হবে, জনগণ জেগে উঠবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? না, আমার ভাই রক্তের বদলা নিতে এসেছি। এর মানে জানাজা শেষ, রাজনীতি শুরু, দেশের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি শুরু, শরীফ ওসমান হাদির রক্তের বদলা নেওয়া শুরু। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি। পৃথিবীর যেখানে থাকুক বাংলাদেশের সর্বশক্তি দিয়ে তাকে ধরে আনার চেষ্টা করতে হবে। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, এখানে একজন খুনি না, একটি চক্র আছে এবং 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। এখন তো চক্র আছে, সে খুনি কোথায় আছে? ভারতের সাথে কথা বলে, ভারতকে চাপ দিয়ে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে কোনো না কোনো ভাবে তো একটা বিহিত করা যেত, কিন্তু সরকার সেটা করেনি। সরকারকে বাধ্য করতে শরীফ ওসমান হাদির অনুসারীদের দ্বিতীয় অধ্যায় এবার শুরু হতে যাচ্ছে। আপনারা এই দ্বিতীয় অধ্যায়ে অংশগ্রহণ করেন। বিএনপির একটি রাজনৈতিক দল হিসেবে তার মান ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে। ভারতের র ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব কাদের কথা শুনে কাদের পরামর্শে চলে, এই জিনিসটি খুব পরিষ্কারভাবে জেনে গিয়েছে চীন এবং আমেরিকা। তাদের সাথে ডিল করার মতো বিএনপিতে এখন একটি লোকও নেই, নিশ্চিতভাবে একটি লোকও নেই। যদি হিডেন থেকে থাকে, লুঙ্গির নিচে কেউ থেকে থাকে আওয়ামী স্টাইলে, তাহলে হয়তো থেকে থাকতে পারে। আপনি মির্জা ফখরুল এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করতে পেরেছেন? ইনভাইট করেছে তাকে? এখন পর্যন্ত করেনি। তার উপরে মোস্ট রিসেন্টলি যা ঘটে চলেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। এই দল কোনো কথা হলেই বিএনপি একটি বিশাল দল, বিএনপি একটি বিশাল জনসমুদ্র, নানান দিক থেকে নানান মানুষ এসেছে, এইভাবে তারা কথা বলে নিজেদেরকে জাহির করে। মনে হয় যেন তার ঘাড় ঘুরাবার জন্য ক্রেন আনতে হবে কোথাও থেকে। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেটা যদি আপনারা শুনেন, সত্যি হতভম্ব হয়ে যাবেন। এবং একটু সচেতনতা রাখতে, বাংলাদেশের মানুষ যে এখন যথেষ্ট সচেতন হয়ে গিয়েছে, প্রথম আলোর দিকে তার শুভযাত্রা দেখলেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এই কথাটি বলার আগে আপনাদেরকে একটি জিনিস দেখাই। আমরা আসল ঘটনা যাওয়ার আগে এই যে দেখেন একটি ছবি দেখতে পাচ্ছেন, উপরের ছবিতে কি দেখা যাচ্ছে দেখেন, শেখ হাসিনা মেট্রো রেল ভিজিট করতেছে। আর নিচের ছবিতে কি দেখা যাচ্ছে? প্রথম আলো তার কালো ভবনের সামনে কান্নাকাটি করতেছে। আওয়ামী লীগের আমলে মেট্রো রেলের জন্য কাঁদছে তারা, আর এখন প্রথম আলো তার ভবনের জন্য কাঁদছে। মানে মানুষের জীবন তাদের কাছে কখনোই মূল্যবান ছিল না। তখন শেখ হাসিনা 2000 ছাত্রের লাশ মর্গে রেখে মেট্রো রেল, বিটিভি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগুলোর জন্য কান্নাকাটি করেছে। আর প্রথম আলো এবং বিএনপি এখন কান্নাকাটি করছে তাদের বাক স্বাধীনতার জন্য। অর্থাৎ হাসিনা এবং এদের মধ্যে তেমন একটা পার্থক্য আমার দৃষ্টিতে অন্তত পড়ছে না। যাই হোক, আমরা এবার আসল কথায় চলে আসি। জাকির হোসেন আপনারা কি চিনেন? ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, চেহারাটা নিশ্চয়ই ভুলে গেছেন।
এই দীর্ঘ পদযাত্রার এই সন্ত্রাসের, আওয়ামী লীগের সন্ত্রাস, ছাত্রলীগের সেক্রেটারি, এই যে এই লোকটাকে চেনেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি, অর্থাৎ সন্ত্রাসী ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি। তার কি আরো কিছু ছবি দেখাইবে আপনাদের তাহলে পরিষ্কার হওয়ার জন্য? এটা দেখতে পারেন, অনেকগুলো ছবি দেখতে পারেন এই জাকির হোসেন। তারপরে কি চেহারাটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? হয়তো বা হয়নি, তাই না? সেটা যদি নাই হয় তাহলে আরেকটু শর্ট ক্লু দিয়ে দিই, সেটা হলো এই যে শেখ হাসিনার সাথে জাকির হোসেন, ঠিক আছে? এই জাকির হোসেন এই গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ, ইউনুস এই যে এই স্ট্যাটাসটি দিয়েছে, উপরে তাকান। হ্যাঁ, জাকির হোসেনের স্ট্যাটাসের শিরোনাম হলো মবের মুল্লুক। এখানে 11টি পয়েন্ট কি যা একটু বলি, শুনেন। খুলনা চট্টগ্রামে ভারতের হাইকমিশন কার্যালয় ঘেরাও, প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয় ঘেরাও, ধানমন্ডি 32 নম্বর আবার অগ্নিসংযোগ ভাঙচুর, ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর, উত্তরাতে 32টি দোকান ভাঙচুর, রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ঘেরাও, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলানো, চট্টগ্রাম প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় অ্যাটাক এবং সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ, নিউজ এইজ পত্রিকা নুরুল কবিরকে হেনস্থা। এটা হলো ছাত্রলীগের সেক্রেটারির ফেসবুক স্ট্যাটাস। একই ফেসবুক স্ট্যাটাস আপনাদেরকে দেখাই। জুলকারনাইন সাহের স্বামী, দেখেন, জুলকারনাইন জুসা খাসা, জুলকারনাইন সাহের খান স্বামী জুসা খাসা, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন, এটা যে আপনারা হয়তো ভাববেন কি এটা যে ছাত্রলীগের সেক্রেটারির কাছ থেকে কপি করে নিছে, তার প্রমাণ হলো নিচের বানানটি নিউজ এজ। তখন বলি না এই কারণে, এখন বলছি এই কারণে। সেখানেও লেখা ছিল নিউজ এজ, পত্রিকার নাম নিউজ এজ না, বুঝতে পারছেন? নিউ এজ, দুটি বানান। হাদির লাশ সামনে রেখে দেশে নৈরাজ্য অচলাবস্থার সৃষ্টি করছে কারা? এই প্রশ্নটি রেখেছেন জাকির হোসেন, বুঝছেন? এখন কথা কি জানেন, মজার ব্যাপার হলো এই জুলকারনাইন সাহেব নিল কার কাছ থেকে? জাকিরের কাছ থেকে। আবার সাহেরের কাছ থেকে নিলকে বিএনপি নিয়ে এটাকে কি করছে জানেন? একদম দলীয় প্যাডে হাদি অজুহাতে এভাবে লিখছে, খুলনা চট্টগ্রাম ভারতীয় হাইকমিশন কার্যালয়ের বাসভবনে হামলা, প্রথম আলোর ডেইলি স্টার কার্যালয় হামলা, ধানমন্ডি 32 নম্বরে হামলা, ছায়ানটের কার্যালয় ভাঙচুর, ইন্দিরা গান্ধী কালচারাল। এখন বিএনপি যে এটা জাকির বা জুলকারনাইন সাহেরের পেজ থেকে নিছে, এটা প্রমাণ কি? প্রমাণ হলো সেই বানানটি বিএনপি চেঞ্জ করে নেই। 10 নম্বরে দেখেন সাবেক মন্ত্রী বীর বাহাদুর বাড়িতে অগ্নিসংযোগ। 11 নম্বর দেখেন নিউজ এজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলা। মানে তারা নাম্বার একটু উপরে নিচে করতে পারতো। নিচে কার নাম? মিজোরাম ফখরুলের নাম। এটা যে বিএনপির প্যাড তা তো দেখতে হবে, তাই না? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, দেখেছেন? একটু সুন্দরভাবে দেখাইতে পারলে ভালো হতো। আপনাদেরকে মাঝে মাঝে এটা সেটা দেখাই, এর জন্য টেকনোলজিটা খুব দ্রুতই নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন বিএনপি কত বড় অবস্থা, কি অবস্থা, কত জাতে উঠে গেছে। হ্যাঁ, এইভাবে চলে বিএনপি। মানে ছাত্রলীগের ফেসবুক স্ট্যাটাস নিজেদের পেজে দিয়ে ছাত্রলীগের অত্যাচার কিভাবে বিএনপি মানুষের উপরে চাপায়, বুঝতে পারছেন? এই হলো তারেক রহমানের কথা বাদ দিলাম, জিয়াউর রহমানের দলের অবস্থা। এই হলো চিরটা কাল এই দেশের মানুষের রাজনীতির জন্য বিলিয়ে দেওয়া বেগম খালেদা জিয়ার দলের অবস্থা। এই হলো সেই দলের অবস্থা যেই দলটি গত 14 বছর যাবৎ একা মির্জা ফখরুল চালিয়েছেন। তারেক রহমানের এসে কি করবেন আমাদের জন্য? সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। পৃথিবীর সকল যারা আমাদের পূর্বে পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেখ, ভালো রাখুক। স্বাভাবিকভাবে যারা পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে গেছে, এখনো কষ্ট পাচ্ছে যাদের কারণে, তারা না। আর ওই মানুষ, নির্দোষ নিরপরাধ মানুষগুলোর সাথে আমার দাদা দাদি, নানা নানি, আমার বাবা, আমার ভাই বোন, একটা ভাই একটা বোন, আমার মেয়েটা যেন ভালো থাকে। আমারে যেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আমার ভিতরে যেন কখনো কোনোদিন কোনো অহংকার দানা বাঁধতে না পারে। আমি যেন হালকা মনে হাসি খুশি থাকতে পারি। আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
শুরু হয়েছে মাই কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাদের মানে আমেরিকান এম্বাসির পেজে তারা হাদিরকে তরুণ প্রজন্মের নেতা বা মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে সমবেদনা জানিয়েছেন, সুখ প্রকাশ করেছেন। তারপরেই ইউনাইটেড কিংডম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে দেশে বসে বাংলাদেশকে অস্থির করার সকল ধরনের ষড়যন্ত্র করা হয়, সেই ইউনাইটেড কিংডম আবারও প্রমাণ করলো তারা বাংলাদেশের মানুষের পক্ষে, তারা ফেসিস্ট এবং অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা দুর্বৃত্তদের বা লুটপাটকারী খুনগুমের সম্রাট এবং সম্রাজ্ঞীদের পক্ষে তারা অবস্থান নেয় নাই। সেটা বাংলাদেশকে শুল্ক মুক্ত প্রবেশ পণ্যের 2029 সাল পর্যন্ত শুল্ক মুক্ত মানে পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার সাথে সাথে তারা সেটা মানে আনলিমিটেড করে দিয়েছে 85%। এট দ্য সেম টাইম আজকের এই ঘটনা প্রমাণ করলো যতই হাদিকে নিয়ে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া এবং আওয়ামী ফেসিস্টরা করুক না কেন, সারা পৃথিবী খাচ্ছে হাদির জন্য। সারা পৃথিবী মনে করে হাদিই ছিল আগামীর বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসনের অন্যতম একটি আপনার কণ্ঠ বা মুখপাত্র। লেডিস এন্ড জেন্টলম্যান, নট অনলি দ্যাট, রাইট আফটার দ্যাট ইউনাইটেড কিংডমের পরেই ইউরোপিয়ান ইউনিয়ন তারও সুখ প্রকাশ করেছে, তারও আপনার নিন্দা প্রস্তাব করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ বোঝা গেল যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সারা পৃথিবী এক্সেপ্ট সেই দুর্বৃত্ত রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশে, এবং আজকে আরো ভালো খবর আছে ভারত থেকে আসছে, সেটা কি আমি আপনাদেরকে বলি। অনেকদিন পরে ভারতের মানে ভারতীয় যে সুশীল মানুষ আছেন, যারা মানে জ্ঞানী মানুষ আছেন, সবাই টি বয় নয়, রাইট, বা টি মেকার নয়, সেটা তারা প্রমাণ করেছেন। তার হচ্ছে ভারতীয় আপনার এই যে মানে পার্লামেন্টারি কমিটি যেটা, সেটা আজকে বলেছে ভারতের উচিত হলো, তারা সাজেশন দিয়েছে, দু একটা কথা বলেছে, স্বাভাবিকভাবে ভারত বলবে ঘুরে ফিরে একটা জায়গাতে তারা একমত, সেটা হচ্ছে যে রেডিকালাইজেশন নাকি বাংলাদেশে মানে উৎপত্তি হয়েছে। কিছু মানুষ তো নিশ্চয় উগ্রতা করেন আমাদের দেশে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাংলাদেশের জাতিকে যেভাবে তারা বোঝানোর চেষ্টা করেন, পৃথিবীতে সবচেয়ে উগ্র জাতি হচ্ছে এই মুহূর্তে ভারতীয়রা, ভারতীয় উগ্র হিন্দু যারা আছেন তারা। আমি বলি আপনাদের পয়েন্টে, পার্লামেন্টারি কমিটি বলেছে আপনার শাহিদ থাপুরের, যিনি আপনার কংগ্রেস এই আপনার এই মেম্বার অফ পার্লামেন্ট, উনার নেতৃত্বে কমিটি তারা বলেছে ভারতকে সাজেশন দিয়েছে ভারত যেন একটি পার্টিকুলার দলের না হয়ে সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং মানুষের সাথে সম্পর্ক করে। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং দ্যাট উই হ্যাভ এভার সিন অর আমি জাস্ট উইটনেসড আফটার এ লং টাইম। এটা মোটামুটি ঐক্যবদ্ধ ছিল তারা বাংলাদেশ ক্ষেত্রে সবাই মিলে, কিন্তু আজকে এই কমিটি তারা বলেছে, তারা এটা রিয়েলাইজ করেছে যে ভারত আসলে একমুখী বা একপাক্ষিক সম্পর্ক বাংলাদেশে গড়েছে, সমস্যাটা এই জায়গাতে সৃষ্টি হয়েছে। এবং আজকে এই বিষয়টা তারা অন্ততপক্ষে কয়েকটা জিনিসের ভিতরে, এবং তারা বলেছে চীনের প্রভাব, পাকিস্তানের প্রভাব, এটা বাংলাদেশে হয়েছে আপনার শাহিদ থাপর, অ্যাবসলিউটলি। তো তারা এটা বলেছে, সাথে এই কথাটা যে বলেছে তারা যে রিয়েলাইজ করেছে একপাক্ষিক সম্পর্কে তারা আবদ্ধ, ইট ইজ এ গ্রেটেস্ট একটা অ্যাচিভমেন্ট মনে করি আমাদের জন্য। কেননা এই কথাটা উঠেছে, এবং এটা ফেসিস্ট যারা আছেন, যারা ভারতে গিয়ে অবস্থান করতেছেন, মনে রাখবেন একটা পর্যায়ে আপনাদের সাথে কেউ থাকবে না, একটা পর্যায়ে আপনাদের সাথে কেউ থাকবে না। কেউ তার অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে এসে জনগণের মানে আপনার জব লস করে, অর্থনৈতিক ক্ষতি করে, জিডিপির আকাশ ছোট করে কোনো দেশ কাউকে সমর্থন দেয় না। আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক, সেটা অর্থনৈতিক সম্পর্ক, তবে অ্যাগ্রেসিভ মানে ইকোনমিক্যাল পলিসি যেটা ভারতীয় গভর্নমেন্টের, এই কারণে তারা মনে করে, এবং এটা অ্যাগ্রেসিভ পলিসি ডেফিনেটলি, এই জন্যই তারা ভারতকে দরকার, মানে এই কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি আজকে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ হয়েছে এই মুহূর্তে যদি একটা বজায় রাখতে পারি আমরা, তাহলে আগামীর দিনে বাংলাদেশের মানে ভবিষ্যৎ উজ্জ্বল। হাদিকে বারবার বলছিলাম, হাদির মৃত্যু যেন না হয় শেষ, হাদির মৃত্যু যেন নতুন বাংলাদেশের শুরু হয়, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। অন্ততপক্ষে আমি সেটা দেখেছি। খুব ইতর প্রকৃতির মানুষ যারা এবং বাংলাদেশ বিরোধী দালাল শ্রেণী যারা আছেন সব দলের ভিতরে বলছি, এরা সারা হাদির জন্য কাঁদছে না এমন হৃদয় এবং এমন মানে ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল এই মুহূর্তে বাংলাদেশে নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, শুধুমাত্র দালাল যারা আছেন, দালালরা কাঁদবে না, দালালরা কাঁদে না, দেশদ্রোহীরা কাঁদে না, এরা কখনোই দেশের স্বার্থে কাঁদে না, এরা কাঁদে তাদের ব্যক্তিগত স্বার্থে একমাত্র, মানে তারা কাঁদে, এবং সেটাই প্রমাণিত হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো what is the মানে like in conclusion we can say the entire world is united against the killers or murderers or fascists, এবং entire world is with আপনার হাদি এবং বাংলাদেশ। দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ফর বাংলাদেশ। উই হ্যাভ নেভার সিন এনিথিং। দেখেন আপনি এই দেশগুলোতে কি ধরনের অপপ্রচার তারা চালাচ্ছে প্রতিদিন হাদির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। তারা বলছে এ তরুণ প্রজন্মের নেতা, হি ইজ এ লিডার,
তাকে তারা রেকগনাইজ করেছে। দিস ইজ এ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, এবং হাদির লেগাসির জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর হতেই পারে না, বা রিকগনিশন হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি মনে উই টক অ্যাবাউট নিজুম মজুমদার। দেখুন, আই আন্ডারস্ট্যান্ড আপনারা এদের কথা শুনতে চান, এটা ঠিক আছে, কিন্তু এদেরকে যদি আপনি 100% মানুষ মনে করেন তাহলে আপনি ভুল করবেন। সুতরাং আমাদেরকে কথা বলতে হবে মানুষকে নিয়ে, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে তাকে নিয়ে। আপনি যদি কোন ব্যক্তিকে মানুষই মনে করি না আমি, তার বিষয়ে কথা বলার কি আছে? পশুর বিষয়ে কথা বলতে আপনি কতক্ষণ বলতে পারবেন? এরা পশু শ্রেণীর, এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থেই যে মানুষের পর্যায়ে পড়ে না, এবং এরা যে আসলেই কোনো ধর্মের না, তাদের নিজস্ব ধর্ম তারা পালন করে, একদম একটা বিরল প্রজাতির একটা গোষ্ঠী। এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা কিছু মানুষ, সন্ত্রাসী মানুষ, কিছু লুটপাটকারী, কিছু বিবেকহীন, কিছু ধর্মদ্রোহী, চরম আপনার মানসিকভাবে অধপতিত কিছু মানুষ নিয়ে তৈরি করে একটা দল, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এর চেয়ে বাইরে আর কোনো কিছুই না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল বক্তব্য হলো এই জায়গাতে যে আমাদের হাদির মৃত্যুর পরে, আমি আবার বলছিলাম, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এবং বাংলাদেশের জন্য ইটস এ গ্রেটেস্ট স্টার্টিং পয়েন্ট ওর ডাইমেনশন। আমি মনে করি পলিটিক্যালি, আমি বিশ্বাস করি আগামীর ইলেকশনে বাংলাদেশের মানুষ সেটার প্রতিফলন ঘটাবেন দালালদের বিরুদ্ধে, প্রতিফলন ঘটাবেন যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা সত্যিকার অর্থে বিভিন্ন দেশের দালালিতে ব্যস্ত, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের দালালি যারা করেন, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। সৎ যোগ্য মানুষ, প্রকৃত অর্থেই দেশপ্রেমিক মানুষের পক্ষে বাংলাদেশের মানুষ অবস্থান নেবে, এবং সত্যিকার অর্থেই হাদিদের স্বপ্ন যেটা ছিল সেটা বাস্তবায়ন করবে। এটাই আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান। শরীফ ওসমান হাদি প্রশ্নে, শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি অকল্পনীয় ফাঁদে পড়েছে, বিরাট ফাঁদে পড়েছে, একটা ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপি কার্যত ফেসে গেছে। তো এবার আলোচনা করব ফাঁদ কি। সেই ফাঁদ নিমিশেই বিএনপির সব কিছু ফাঁস হয়ে গেছে, বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে। একটা সময় গ্রামে গঞ্জে, হাটে বাজারে যেরকম চোর ধরা পড়তো হাতে নাতে, তারপরে বিদ্যুতের খাম্বার সাথে অথবা বাঁশের সাথে বাঁধত, তা বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে একদম হাতে নাতে চোর বিএনপি ধরা পড়েছে। জনগণ, পিনাকি ভট্টাচার্যরা, মিহির জাহানরা বিএনপিকে বিদ্যুতের খাম্বার সাথে, এটা আবার ওই 10%-এর খাম্বা না, এটা অরিজিনাল বিদ্যুতের খাম্বা, বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রেখেছে। এখন বিএনপিকে মানুষ বলছে সি চোর চুরি করে ধরা পড়েছে। আবার কি বলছে যে অমুকের ছেলে চুরি করেছে অমুক হাটে, আর ধরা পড়েছি এই বংশের ছেলে, এই বিএনপি এরকম চুরি করেছে। ঘটনা এরকমই ঘটেছে। আপনি যদি একসময় বিএনপি সমর্থক হয়ে থাকতেন বা এখনো বিএনপি সমর্থক হন, আপনি লজ্জা পাবেন। এ কোন চোর বিএনপি করেন আপনি? চোরের ঘরের চোর, এতটা চোর। হ্যাঁ, আমি একাডেমিক ভাষায় চোর বলছি, চুরি বলা হয় একাডেমিক ভাষায় বলছি, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, রিসার্চ মেথোডোলজির ভাষায় আমি বলছি চোর। প্লেজিয়ারিজম মানে কি জানেন? চৌর্যবৃত্তি, মানে চোর। বিএনপি চুরি করেছে, এই চুরি করেছে শরীফ ওসমান হাদির ঘটনায়। কি? বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে শরীফ ওসমান হাদির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য, এটা তো আছেই, যে ওসমান হাদিকে দেখতে পায় না। ওসমান হাদি বিএনপির শত্রু, কারণ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রতীক, আর বিএনপি ভারতের দালাল। স্বাভাবিকভাবে ওসমান হাদি বিএনপি শত্রু হবে। তো ওসমান হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি। এই তুচ্ছ তাচ্ছিল্য অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটি মিটিং এর পর তারা যে প্রেস ব্রিফিং করেছে, প্রেস ব্রিফিং নিয়ে যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজের একটা পর্যায়ে লিখেছে শুধু হাদি অজুহাতে, নোট অফ এক্সক্লামেশন, তারপরে হাদি অজুহাতে কি কি ঘটেছে সেটা লিখেছে। খুলনা, চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছে। 11টা পয়েন্ট লিখেছে। এখন এখানে এই হাদি অজুহাতে, এটা আবার চুরির কি আছে? জুলকারনাইন সাহের কয়েক ঘন্টা আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে হাদি অজুহাতে এইটা ঘটেছে, ওই 11টা পয়েন্ট। তা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এর পর ওই প্রেস রিলিজে ওই জুলকারনাইন সাহের হাদি অজুহাতে 11টা পয়েন্ট হুবহু কপি করে লিখে দিয়েছে। তো এমন কপি মারানি, কপি মারাতে যে জুলকারনাইন সাহেরকে ডিজিএফআই যা লিখে দিয়েছিল, দ্রুত সময়ের মধ্যে লিখতে যে বানানে ভুল হয়েছিল। আমি বলছি না যে তারা বানান বুঝে না, ওই ভুল বানান সহ কপি করে দিয়েছে, দাড়ি কমা সেমিকোলন সহ কপি করে দিয়েছে। এটা একদিকে চৌর্যবৃত্তি, চুরি করে ধরা পড়েছে। যে বিএনপির স্থায়ী কমিটি, বিএনপি কতটা পচা, গান্ধা, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর দলে পরিণত হয়েছে, যে এক ওয়াকারের পদবালক হিসাবে পরিচিত এক ভুয়া সাংবাদিক, জুলকারনাইন সাহের একজন ভুয়া সাংবাদিক, এজেন্সি সাংবাদিক, কচুখাতি সাংবাদিক, তার ফেসবুক পোস্ট হুবহু ভুল সহ কপি করে দেয়। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমার এক বন্ধু ছিল, আমি নামটা বলছি না সঙ্গত কারণে,
অনেক লম্বা ছিল, অ্যাভারেজে আমাদের চাইতে অনেক সিনিয়র মনে হতো। তো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আমার ঠিক পেছনে বসতো বা পাশে বসতো, যাতে আমারটা দেখে লিখতে পারতো। তো দেখে দেখে লিখতো, একদম দুর্বল স্টুডেন্ট ছিল, কিছুই বুঝতো না বা পারতো না, দেখে দেখে লিখতো। এখন গণিত পরীক্ষায় তা আমি যে কোনো কারণে কয়েকটা লাইন কেটে ফেলেছি, যে এটা ভুল হয়েছে, ওইটা আবার করেছে সরল অঙ্কে। তো ওই ছেলে, আমি যদি ভুলে একটা লাইন কাটি, ও ওইটাকেই মনে করে যে এইটাই মনে হয় গণিত, ও ওইভাবে কাটতো। আমি যদি ওভার রাইটিং করতাম যেভাবে, ও ওইভাবে ওভার রাইটিং করতো। কোন মানের স্টুডেন্ট হলে এই কাজ করে? নকল করার যোগ্যতাও ওই ছেলের ছিল না, যে নকল করতে দেখে দেখে লিখবো। ঠিক আছে, আমি যেখানে ওভার রাইটিং করেছি, ভুল করেছি, ওইটা না লিখলেই তো হয়, কিন্তু না, সে ওইটাও লিখলো। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম, যে একজনে ভুল লেখলে ওই ভুলটা যে সংশোধন করে কপি করতে হয়, ওইটার মতো জ্ঞান না, একদম ইতর শ্রেণী, থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খদের দলে পরিণত হয়েছে বিএনপি। এরা ক্ষমতা আসবে, এটা অসম্ভব। এটা খালেদা জিয়ার বিএনপি, এটা জিয়াউর রহমান বিএনপি, লজ্জা, চোর বিএনপি। এরা কি শুধু খাম্বা চুরি করে আর বিদ্যুৎ চুরি করে আর 10% চুরি করে? না, এরা এখন এই ধরনের চুরিও করে। এটা কি শুধু চুরির অপরাধ? না, শুধু চুরির অপরাধ না। দেখুন এখানে কি করেছে, দেখেন জুলকারনাইন সাহেব 11 নম্বর পয়েন্টে লিখেছে নিউজ এজ সম্পাদক, এর মানে নিউ এজ, ওইটাকে ভুলে নিউজ এজ লিখেছে, এটা স্পেলিং মিস্টেক। তো বিএনপি কপি করে ওই নিউজ এজ ওইভাবে লিখে দিয়েছে। আবার আওয়ামী লীগের লোকজনকে যেভাবে বিএনপি সম্মান করে বলে না, কিন্তু এই কচুকাতি সাংবাদিক যেভাবে সম্মান করে লিখেছে, যেমন সাবেক মন্ত্রী বীর বাহাদুর, মানে সাবেক মন্ত্রী, ফেসিবাদী, এইসব শব্দ লেখে না, ব্যাপক সম্মান। চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায়, মানে বিএনপি নেতা, সাবেক নেতাকে যেভাবে সম্মান করে, ওইভাবে সম্মান দিয়ে আওয়ামী লীগের পান্ডাদের নাম লেখা হয়েছে। বাংলাদেশে এক তরুণ ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, তার সেই স্বপ্ন সফল হয়নি। ঘাতকের বুলেটে নির্মম মৃত্যুর শিকার হয়েছে সে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, তার নাম শরীফ ওসমান হাদী। আজ তার জানাজা, তারপর দাফন। আজকে সারা বাংলাদেশের মানুষের কাদার কথা, কাঁদছে তারা। কিন্তু গণমাধ্যমে খবর দেখছি যে হাদীর এই জানাজাকে ঘিরেও নিরাপত্তার সংখ্যা, যার কারণে ডিএমপি ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করেছে, র্যাব বিজিপি মোতায়েন হয়েছে, 20 প্লাটুন বিজিপি র্যাব আছে, সেনাবাহিনীর সদস্যরাও আছে। কেন এই নিরাপত্তা? কার জন্য নিরাপত্তা? দর্শক একটু বিশ্লেষণ করি বিষয়টি। দেখেন, আজকে দল মত নির্বিশেষে ওসমান হাদীর জানাজায় সকল মানুষ জড়ো হবে, দোয়া করবে, মোনাজাত করবে, এবং হাদীর পক্ষে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এটি আজকে প্রকাশ করার কথা। কিন্তু গত দুদিন যেই সহিংসতা চলেছে, শোকের বদলে সহিংসতা, তাতে হাদীকে অসম্মানিত করা হয়েছে। অসম্মানিত করা হয়েছে হাদীর স্বপ্ন, তার দর্শন, সবকিছু। যেভাবে ক্ষণে ক্ষণে সন্ত্রাস চালানো হয়েছে, একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে, নজিরবিহীন ঘটনা। অথচ বাংলাদেশে হাদীর কোনো শত্রু নেই। যাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারাও হাদীর মতনই তার মতন করে লড়াই সংগ্রাম করেছে গত 15 বছরে। আজকে তাদেরকে পক্ষ বানানো হয়েছে, বিভক্ত করা হয়েছে তাদেরকে। হাদীর মৃত্যুকে ঘিরে হঠাৎ করেই ভিলেন বানানো হলো বাংলাদেশেরই কোন কোন পক্ষকে, যারা গত 15 বছর, কেন আরো আগে থেকেই ফ্যাসিবাদ, স্বৈরাচার, দুঃশাসন, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে যারা সোচ্চার কণ্ঠে গত 20-50 বছর ধরে লড়াই সংগ্রাম করলো, আজকে একদল উগ্রপন্থী বলল যে না, তারা এই লড়াইতে থাকতে পারবে না, তারা বাংলাদেশের শত্রু, তারা ভারতীয় আধিপত্যবাদের দোসর। এই চিহ্নিত করে আগুন দেওয়া হলো, পোড়ানো হলো, একটা লঙ্কাকাণ্ড ঘটনা হলো, যার ফলে সারা দেশের মানুষ সন্তুষ্ট। আজকে দেখেন জানাজাকে ঘিরে নর্মাল শোক, সবাই আজকে শান্তি মোনাজাত করবে, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করবে। তার বদলে সন্ত্রাসের আবহ। কারণ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে আজকেও শোডাউন হতে পারে। তারা বলেছে যে 5ই আগস্ট যে সুযোগ আমরা হাতছাড়া করেছি, হাদীর মৃত্যুকে ঘিরে আমরা আর সেই ভুল করব না, আমরা আবার প্রতিরোধ করব, লড়াই করব এবং আমাদের বিপ্লবী সরকার গঠন করব। এই আওয়াজে আজকে অনেক মানুষ শঙ্কিত। তারা জানাজায় এসছেন, তারাও আজকে জানে না যে কি অনভিপ্রেত বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, মনে শঙ্কা নিয়ে তারা এসছেন। অথচ এমনটা হবার কথা ছিল না। আজকে শান্তিপূর্ণভাবে লাখো লাখো মানুষ, কোটি মানুষ আজকে মোনাজাত করবে। যারা ঢাকায় আসতে পারেনি, তারাও যার যার অবস্থান থেকে মোনাজাত করবে।